সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং কোর্সের খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার মাস্টার বাজেটিং। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে মাস্টার বাজেটিং, খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো মাস্টার বাজেটিং আপনারা সবাই আসলে বাজেট শব্দটার সাথে পরিচিত, কম বেশি সবাই আমরা শুনেছি। বাজেট শব্দটা আসলে লেখাপড়া না জানলে তারাও শুনে থাকবেন, কারণ একজন ব্যক্তি, প্রত্যেক ব্যক্তি তার ফ্যামিলিতে যেমন বাজেট করেন, অর্থাৎ তার সংসারে আয় ব্যয় ব্যয় হয়, আমরা জানি যে বেসিক নিডস, অন্ন বস্ত্র বাসস্থান, এগুলোর জন্য যে ব্যয় হয়, এই আয় এবং ব্যয়ের উনি বাজেট করে থাকেন। এবং এই আয় এবং ব্যয়ের উনি সবসময় চেষ্টা করেন ব্যালেন্স করার, এবং ব্যালেন্স করে দেখা যায় যদি সারপ্লাস থাকে, সারপ্লাস থাকলে তাহলে সেটাকে আমরা বলে থাকি যে সেভিংস। তো সেই সেভিংসটাই উনি পরবর্তীতে ইনভেস্ট করে থাকেন। আর যদি শর্টেজ হয়, আয়ের চেয়ে ব্যয় বেশি করতে হয়, তাহলে আমরা জানি সেই মুহূর্তে তাকে বড় করতে হয়, তাকে লোন করতে হয়। এটা খুব সহজেই। ঠিক একইভাবে আমরা বলি যে কোম্পানিকেও ঠিক ওরকম বাজেট করতে হয়। তো প্রশ্ন হলো যে বাজেটটা কি? বাজেটটা আসলে এটাও এক ধরনের প্ল্যান, বাজেটটাও এক ধরনের প্ল্যান, বাট এই প্ল্যানটা হচ্ছে কোয়ান্টিটেটিভ প্ল্যান, এটা ফাইন্যান্সিয়াল প্ল্যান। অর্থাৎ যে প্ল্যানটাকে আমরা মনিটারি ইউনিটে, মনিটারি টার্মসে কনভার্ট করতে পারি, এক্সপ্রেস করতে পারি, সেটাকে আমরা বলবো বাজেট। তো তাহলে আমরা শিখলাম যে বাজেটও এক ধরনের প্ল্যান, যে প্ল্যানটা আমরা ফিউচারের জন্য করে থাকি। নর্মালি একটা অ্যাকাউন্টিং পিরিয়ডের জন্য আমরা বলে থাকি 1 বছরের জন্য, অর্থাৎ নেক্সট 1 বছরের জন্য আমরা যে প্ল্যানটা করব, ফাইন্যান্সিয়াল প্ল্যান। ফাইন্যান্সিয়াল প্ল্যানের মধ্যে কি থাকবে, যে আমার কোথা থেকে টাকা আসবে আর কোথায় খরচ করব। অর্থাৎ আমার কোম্পানি ক্ষেত্রে যদি বলি, এটা অর্গানাইজেশন, একটা বিজনেস অর্গানাইজেশনের কোম্পানিতে নেক্সট ফিসক্যাল ইয়ারে, নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে বলা হয় যে রেভিনিউজ এবং এক্সপেন্ডিচার, রেভিনিউজ এবং এক্সপেন্ডিচারের এটা একটা আমরা বলতে পারি যে এর একটা ডিটেইলস প্ল্যান, ডিটেইল প্ল্যান। সেই প্ল্যানটা যেহেতু রেভিনিউ এবং এক্সপেন্ডিচার কোয়ান্টিটেটিভ, তাহলে আমরা বুঝতে পারলাম যে বাজেট হচ্ছে কোয়ান্টিটেটিভ প্ল্যান, যেটা নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডে, নেক্সট ফিসক্যাল ইয়ারের জন্য, নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারের জন্য আমরা করে থাকি। সেখানে কি থাকবে, একটা অর্গানাইজেশনের রেভিনিউজ এবং এক্সপেন্সের ডিটেলস বর্ণনা থাকবে। তো বলা হয়, তাহলে আমরা দেখলাম যে ব্যক্তির মতো প্রতিষ্ঠানে আসলে আয় ব্যয়ের যে বলা হয় যে ফিউচার আয় ব্যয়, নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডে, নেক্সট ইয়ারের আয় ব্যয়ের একটা প্ল্যান। আয় ব্যয়ের যখন প্ল্যান করবো, প্ল্যান তো বিভিন্ন রকমই। কারণ সাইফুল সাহেব, আমরা বলি যে নেক্সট কোন একটা কাজ করবেন, এমন প্ল্যান করলেন যে এই সামনের ঈদটা উনি শ্বশুরবাড়ি করবেন, সেটাও প্ল্যান, আমরা আগে বলেছিলাম। এখন এই শ্বশুরবাড়ি ঈদ করবেন, সেটাও যেমন প্ল্যান। আবার যদি বলি যে শাশুড়িকে 2000 টাকা শাড়ি দেওয়ার জন্য টাকা রেখে দিবেন, সেটাও একটা প্ল্যান। দুটা প্ল্যান হলো, একটা কোয়ান্টিটেটিভ, একটা কোয়ালিটেটিভ। তো আমরা এখানে বোঝাতে যাচ্ছি সেই কোয়ান্টিটেটিভ, যেটা মানিটারি এক্সপ্রেশন করা যায়, মানিতে কনভার্ট করা যায়, সেটাকে আমরা বলছি এখানে বাজেট, আমরা সবাই বুঝি। তো বলা হয় এই বাজেটটাকে আমরা বলে থাকি আসলে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এবং কন্ট্রোল, এই দুইটার জন্য আমরা, আবারও বলছি, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এবং কন্ট্রোল, এই দুইটা কাজের জন্য আমরা নর্মালি বাজেট করে থাকি। অথবা অন্যভাবে আমরা বলতে পারি যে ফাইন্যান্সিয়াল ম্যানেজার, আমরা শুরুতে বলেছিলাম ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং। তো ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং কেন বলছি, যে ফাইন্যান্সিয়াল ম্যানেজারের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফাংশন is planning and another function is control. বলা হয় যে এই যে প্ল্যানিং, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আর ফাইন্যান্সিয়াল কন্ট্রোল, এই দুটা কাজের বলা হয় যে ইম্পর্টেন্ট টেকনিক বলি, টুল বলি, সেটা হচ্ছে বাজেট। তো ফাইন্যান্সিয়াল প্ল্যান কি জিনিস, আমরা যেমন বলি না যে হিউম্যান রিসোর্স প্ল্যানিং, ঠিক একইভাবে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। তো হিউম্যান রিসোর্স প্ল্যানিং এর ক্ষেত্রে যেমন বুঝি না যে কতজন আমার হিউম্যান রিসোর্স দরকার, কতজন আছে, আর বাকি কতজনকে হায়ার করতে হবে। ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং এ কি বুঝি, ফ্যামিলি প্ল্যানিং এ বুঝি এরকম যে আমার টোটাল কতজন সন্তান নেব, কতজন আছে, আর কতজন নিতে হবে, এটা তো ফ্যামিলি প্ল্যানিং। ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা কি রকম, ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা ওরকম যে আমার কত টাকা দরকার, কত টাকা আছে, আর কত টাকা ফান্ড রেইজ করতে হবে, এবং কোথায় আমি অ্যাপ্লাই করলে, কোথায় ইউটিলাইজ করলে, কোথায় ইনভেস্ট করলে আমার বলা হয় যে গোল, সেটা অ্যাচিভ হবে। তার মানে কি, প্ল্যানিং এর প্রথম আমরা স্টেপই জানি, সেটা হচ্ছে যে গোল সেট করা, গোল ডেভেলপ করা। এই গোলটা কি,
ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর গোলটা আমরা বুঝছি, ফাইন্যান্সিয়াল ম্যানেজারের গোলটা কি? ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ম্যানেজারের গোলটা হচ্ছে আপনারা শিখছিলেন যে শর্ট টার্মের জন্য প্রফিট ম্যাক্সিমাইজেশন আর লং টার্মের জন্য ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আপনাদের জানার কথা। বলা হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বলতে আমরা বুঝাচ্ছি যে এরকম যে আসলে আপনি কোন সোর্স থেকে ফান্ড রেইজ করলে, অর্থাৎ আপনার ক্যাপিটাল স্ট্রাকচারটা কেমন হলো, আপনার ফাইন্যান্সিয়াল মিক্সটা কি হলে, অর্থাৎ শুধু ইকুইটি না ইকুইটি এবং প্রেফারেন্স ডিভিডেন্ড, প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল, নাকি ইকুইটি প্লাস ডেপ্ট মানে ডিবেঞ্চার। এই যে সোর্স অফ ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল মিক্স, ক্যাপিটাল স্ট্রাকচার যাই বলি, এইগুলো যে আপনি সিলেকশন করবেন, অর্থাৎ কোন সোর্স থেকে ফাইন্যান্স করলে আপনার ইপিএস বাড়বে, ঠিক আছে, যেটাকে আমরা অপটিমাম ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার বলে থাকবো, অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার বলবো। অথবা হতে পারে যে আপনি কোথায় ফান্ড তো রেইজ করলেন এবং সেটা কোথায় ইউটিলাইজ করলে আপনার, ইউটিলাইজ করা মানে কি, কোথায় ইনভেস্ট করলে, অর্থাৎ ক্যাপিটাল বাজেটিং যেটা বলি, কোথায় আমাকে সেটা বাজেট করলে, কোথায় ইনভেস্ট করলে আমাদের বুঝে থাকি আমরা যে আমাদের এআরআর বেশি হবে, আইআরআর বেশি হবে, বা এনপিভি পজিটিভ হতে হবে, অথবা আমরা বলে থাকি যে পে ব্যাক পিরিয়ড কম হবে। তো এগুলো হলে কি হবে, আলটিমেটলি আসলে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে। সেটাই আমরা এখানে বুঝাতে চাচ্ছি যে ফাইন্যান্সিয়াল প্ল্যান। তো এই সম্পর্কে প্ল্যানিং আবার কি, অ্যাডভান্স ডিসিশন মেকিং। তো অ্যাডভান্স ডিসিশন মেকিং যখন নেব যে কোন সোর্স থেকে টাকা ফান্ড রেজ করব এবং কোথায় অ্যাপ্লাই করব, কোথায় ইউটিলাইজ করবো, কোথায় ইনভেস্ট করব, করলে আমার ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হবে। তো সেই অ্যাডভান্স ডিসিশন মেকিংটাকে আমরা বলছি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এবং এটাতে আমাদেরকে হেল্প করবে কে, হেল্প করবে হচ্ছে বাজেট। আর বলা হয় যে এই প্ল্যানিং আমার যতই প্রপার প্ল্যানিং নেই, বাট এটা যদি আমরা কন্ট্রোল না করি, আমাদের দেশে আসলে এত দুর্নীতি, এত কথা আমরা যেটা বলি যে কার্যকর হয় না, মূল বিষয়টা হচ্ছে যে প্ল্যানিং ঠিক আছে, বাট আমাদের এটা বলা হয় যে ফিডব্যাকটা আমরা নিই না। ফিডব্যাকটা না নেওয়ার অর্থ হচ্ছে যে আমরা আসলে কন্ট্রোল করবো না। কন্ট্রোল করা মানে কি, ওই যে প্ল্যান সেট করলাম, স্ট্যান্ডার্ড সেট করলাম, অথবা আমরা ফাইন্যান্সিয়ালি বলে যে বাজেট সেট করলাম। তো এই যে গোল, প্ল্যান, স্ট্যান্ডার্ড, এক্সপেকটেশন, এগুলো সেট করার পর আমরা অ্যাকচুয়ালটা মেজার করি। অ্যাকচুয়ালটা মেজার করার পর ওই প্ল্যান ওয়াইজ হচ্ছে কিনা, অর্থাৎ প্ল্যানের সাথে অ্যাকচুয়াল, বাজেটের সাথে অ্যাকচুয়ালে কম্পেয়ার করি। কম্পেয়ার করার পর যদি ভেরিয়েন্স হয়, সেটা যদি আনফেভারেবল হয় অথবা ফেভারেবল হয়, আমরা বলি কারেক্টিভ অ্যাকশন নেব। তো এই যে পুরো প্রসেসটাকে আসলে আমরা বলে থাকি কন্ট্রোল। তো আমরা জানি কন্ট্রোলিং। তো বলা হয় যে আসলে ফাইন্যান্সিয়াল কন্ট্রোল বলতে বোঝাচ্ছি যে আমাদের যে গোল সেট করেছি, সেই গোল অনুসারে, প্ল্যান অনুসারে যে বাজেট করেছি আমরা, সেটা ঠিক ওই বাজেটের মধ্যেই কাজটা হচ্ছে কিনা এটা ইনশিওর করা, এটা কনফার্ম করা, নিশ্চিত করা, এটার ফিডব্যাক করা, সেটাকে আমরা বলছি যে ফাইন্যান্সিয়াল কন্ট্রোল। তো বলা হয় যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এর এবং কন্ট্রোলের হাতিয়ার হচ্ছে বাজেট, অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে এই ফাইন্যান্সিয়াল প্ল্যানিং বা কন্ট্রোলের জন্য আসলে বলা হয় যে বাজেট করা হয়। এরপর তাহলে বাজেটিংটা কি, আমরা আগে শিখেছিলাম বাজেটিং, আইএনজি মানে প্রসেস অফ প্রিপেয়ারিং বাজেট, দ্য অ্যাক্ট অফ প্রিপেয়ারিং বাজেট বা আর্ট অফ প্রিপেয়ারিং বাজেট, টেকনিক অফ প্রিপেয়ারিং বাজেট। এই বাজেটটা করার যে কাজটা, বাজেটটা করার যে প্রসেস, সেটাকে আসলে আমরা বলতেছি বাজেটিং। খুব সহজ জিনিস। এখন প্রশ্ন আসছে আমাদের এখানে, আমরা যে চ্যাপ্টার আলোচনা করবো সেটা মাস্টার বাজেটিং। তাহলে মাস্টার বাজেটিং কি হলো, আমরা বুঝতেই পারতেছি যে প্রসেস অফ প্রিপেয়ারিং মাস্টার বাজেট, নামেই বোঝা যায় বাজেটিং। আগেই বলেছিলাম বাজেটিং মানে কি, বাজেট করার, বাজেট প্রিপেয়ার করার প্রসেস। খুব সহজ। কোন ধরনের বাজেট, মাস্টার বাজেট। এখন প্রশ্ন হচ্ছে মাস্টার বাজেট কোনটা। আপনার মাস্টার প্ল্যান শুনে থাকবেন, অনেক সময় বলা হয় যে মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান। তার মানে এটা আসলে কি, এটা হচ্ছে বলা হয় যে আমাদের যত ছোট ছোট বাজেট, এই বাজেট গুলোর যোগফলটাকে আমরা বলি যে মাস্টার বাজেট। আমরা বলে থাকি সিরিজ অফ বাজেট, সাম অফ অল বাজেট, সাম অফ অল বাজেট, অথবা আমরা বলতে পারি ইন্টার কানেক্টেড বাজেট। ইন্টার কানেক্টেড বাজেট বলতে সবগুলো বাজেটের সাথে যে ইন্টার কানেকশন, সেটাকে আমরা বলছি মাস্টার বাজেট। তাহলে আমরা শিখলাম মাস্টার বাজেট এটা হচ্ছে সাম অফ অল বাজেট, যার মধ্যে সবগুলো অপারেটিং বাজেটও থাকবে, ফাইন্যান্সিয়াল বাজেটও থাকবে। অর্থাৎ আমাদের ইনকাম স্টেটমেন্টে যতগুলো স্টেপ আছে, আমরা জানি যে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটে, ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটের প্রত্যেকটা আইটেম সম্পর্কে আমরা যদি বাজেট করি, তাহলে সবগুলোকে মিলে আমরা বলবো যে মাস্টার বাজেট। আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং সেই মাস্টার বাজেট বলা হয় শেষ হয় হচ্ছে ক্যাশ বাজেট, বাজেটের ইনকাম স্টেটমেন্ট এবং বাজেটের ব্যালেন্স শিট দিয়ে। একটা জিনিস খেয়াল করেন এখানে, তাহলে মাস্টার বাজেট এটা হচ্ছে মাস্টার বাজেট। এবং মাস্টার বাজেটে দেখেন আমরা বলেছি যে এই যে ইন্ডিভিজুয়াল বাজেট, এই যে ইন্ডিপেন্ডেন্ট যে বাজেট, এই সবগুলো বাজেটের মধ্যে যে কানেকশন, সেটা ইন্টারকানেক্টেড বাজেট আমরা বলছি, অথবা বলছি সাম অফ অল বাজেট। তো এই বাজেট তাহলে আমরা দেখলাম মাস্টার বাজেট শুরু হবে কি দিয়ে, সেলস বাজেট দিয়ে। মনে রাখবেন আমরা সবগুলোকে মিলিয়ে মাস্টার বাজেট বলছি। তো আমাদের বাজেট শুরু হবে কি দিয়ে, সেলস বাজেট দিয়ে, যেটাকে আমরা বলি, অনেকে বলে থাকে যে ফাউন্ডেশনাল বাজেট। আপনারা মনে রাখবেন, অনেকে আপনারা সেলসে কাজ করেন,
তো ফাউন্ডেশনাল বাজেট অর্থাৎ বাজেট শুরু হয় কি দিয়ে? সেলস বাজেট দিয়ে। Sales এবং budget সেলস বাজেট আমরা কিভাবে করি? আমরা মার্কেট ফোরকাস্ট করি। আমি মার্কেটিং এর লোক না, আপনারা মার্কেটিং অনেক আছেন, ভালো বুঝবে। যা মার্কেট ফোরকাস্ট করি আমরা, সেলস ফোরকাস্ট করি আগে। এই সেলস ফোরকাস্টটাকে আমরা বলে থাকি বেসিস। সেটার উপর বেসিস করে আমরা কি করি? সেলস বাজেট করি। তো সেলস বাজেট আসলে আমরা কি দেখবো? সেলস বাজেটে দেখবো যে আমার কত ইউনিট সেল করতে হবে। সেল করতে হবে বলতে কি, আসলে কত ইউনিট, নাম্বার অফ ইউনিটস টু বি সোল্ড। তো নাম্বার ইউনিটস টু বি সোল্ড মানে এটা এক্সপেক্টেড সেলস। আমরা কয়েকদিন আগে শিখেছিলাম, এটাকে বলেছিলাম এক্সপেক্টেড সেলস, অথবা বলছিলাম ডিজায়ার্ড সেলস। আপনাদের মনে থাকবে কথা, অথবা বলছিলাম টার্গেট সেলস। আমরা যখন ব্রেক ইভেন পয়েন্টে অঙ্ক করি তখন বলেছিলাম সিপিপি অ্যানালিসিসের সময়, আপনাদের মনে থাকবার কথা। আমরা বলেছিলাম কি কি বলেছিলাম? আমরা বলেছিলাম টার্গেট সেলস, আমরা বলেছিলাম ডিজায়ার্ড সেলস, আমরা বলেছিলাম রিকোয়ার্ড সেলস। তো কত ইউনিট অথবা কত টাকার আমরা এক্সপেক্ট করি যে সেল হতে পারে, সেটাকে আমরা বলছি সেলস বাজেট। সেটা একটা অ্যাকাউন্টিং পিরিয়ড, হতে পারে 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, নর্মালি 1 বছর। তো বলা হয় এই সেলস বাজেট আবার এফেক্ট করে কাকে? প্রোডাকশন বাজেট এবং সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাজেটকে এফেক্ট করে। তার মানে কি? প্রোডাকশন বাজেট ডিপেন্ডস অন সেলস বাজেট। এটা এর এফেক্ট করে মানে কি? এর উপরে ডিপেন্ডেন্ট। তার মানে সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাজেট এবং প্রোডাকশন বাজেট এগুলো কিসের উপর ডিপেন্ড করে? এগুলো সেলস বাজেটের উপর ডিপেন্ড করে। প্রোডাকশন বাজেট কি? প্রোডাকশন বাজেট হচ্ছে কত ইউনিট প্রোডাকশন করতে হবে, কারণ সেলসের উপর ডিপেন্ড করে। আগে আমরা দেখেন, আমরা বলছিলাম যে সেলস রিপ্রেজেন্টেটিভ যারা, সেলসম্যান যারা সেলসের সাথে জড়িত, তারা প্রত্যেকটা দোকানে দোকানে গিয়ে টিক চিহ্ন দিয়ে নিয়ে আসে যে কি কি প্রোডাক্ট লাগবে লাগবে না। তাতে তারা কি করতে পারে? এখান থেকে তারা সেলস বাজেট করতে পারে। তার উপর ভিত্তি করে প্রোডাকশন বাজেট। তারা মনে রাখবেন, প্রোডাকশন বাজেট এবং সেলস বাজেটের মধ্যে সেলস বাজেট কিন্তু আগে, আপনারা ভুল করবেন না। সেলস বাজেট আগে, প্রোডাকশন বাজেট পরে। কারণ সেলস বাজেট আগে না করলে প্রোডাকশন বাজেট আগে, সেলস বাজেট সারা প্রোডাকশনে গেলে হয় আমার সারপ্লাস থাকবে অথবা শর্টেজ হবে। তো প্রোডাকশন বাজেটে তাহলে কি হবে? এখানে ওরকম নাম্বার অফ ইউনিটস টু বি প্রোডিউস। তো নাম্বার অফ কত ইউনিট প্রোডিউস করতে হবে অথবা কত টাকার প্রোডাকশন করতে হবে। তো কত টাকার কথা যখন বলবো, তার মানে আমরা প্রোডাকশন কস্টের কথা বলছি। আর প্রোডাকশন কস্ট মানে কি? তার মধ্যে কোনটা কোনটা বাজেট করতে হবে? ডাইরেক্ট মেটেরিয়ালস করতে হবে, ডাইরেক্ট লেবার বাজেট করতে হবে, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট করতে হবে। আমরা জানি যে এই তিনটা হচ্ছে প্রোডাকশনের কম্পোনেন্ট: ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ম্যানুফ্যাকচারিং ওভারহেড। আমরা প্রোডাকশন কস্ট, প্রোডাকশন বাজেট বলছি, ইউনিটে তো ইউনিটে, কিন্তু যখন আমরা টাকায় বলবো তখন সেটা না প্রোডাকশন কস্ট বাজেট হয়ে যাবে। তখন আমাদের এই তিনটা হয়ে যাবে। বলা হয় যে আমরা ডাইরেক্ট মেটেরিয়ালস বাজেট, ডাইরেক্ট লেবার বাজেট, ম্যানুফ্যাকচারিং ওভারহেড বাজেট, এই বাজেটগুলো যখন করা হয়ে যাবে তখন আমরা কিন্তু এন্ডিং ইনভেন্টরি বাজেটও করতে পারি। আর সেলিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বাজেট আমরা জানি এর মধ্যে কিছু ফিক্সড আছে, কিছু ভেরিয়েবল আছে, আমরা আগেই শিখেছিলাম। সেটা হতে পারে বিজ্ঞাপন, হতে পারে কমিশন। তো এই যে বিষয়গুলো, সেলসম্যানস কমিশন, আমরা এগুলো অনেক আইটেম শিখেছিলাম। তো বলা হয় যে সেই এক্সপেন্স গুলো যদি আমরা বাজেট করতে চাই তাহলে সেটা কিছুর উপর ডিপেন্ড করবে? সেলস বাজেটের উপর। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম যে আমাদের এটা হচ্ছে রেভিনিউ বাজেট, এইগুলো সব হবে এক্সপেন্সের বাজেট। তো বলা হয় যে এই যে রেভিনিউ, এখান থেকে আমাদের কি আসবে? রেভিনিউ আসবে। এই হচ্ছে এক্সপেন্স, বাদ দিলে তাহলে এইটা বাদে আমরা কি পাবো? ইনকাম স্টেটমেন্ট। এবং আমাদের এই প্রত্যেকটা বাজেটের জন্য আমাদের কি দরকার? ক্যাশ দরকার। এই জন্য আমাদেরকে কি করতে হবে? ক্যাশ বাজেট করতে হবে। তো খেয়াল রাখেন, এই ক্যাশ বাজেট আবার আমরা কোথায় দেখাবো? বাজেটের ব্যালেন্স শিট। এবং এন্ডিং ইনভেন্টরি সেটা কোথায় দেখাবো? ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্টে যেটা আমরা রিটেন করে রাখবো অথবা ইনকাম স্টেটমেন্ট, সেটাও আমাদের ক্যাপিটালের সাথে যোগ হয়ে বাজেটের ব্যালেন্স শিটে যাবে। তো তাহলে আমরা দেখলাম যে আসলে মাস্টার বাজেট যেটা সেলস বাজেট দিয়ে শুরু হয়, ক্যাশ বাজেট এবং বাজেটের ইনকাম স্টেটমেন্ট বাজেটের ব্যালেন্স শিট দিয়ে শেষ হয়। এবং এগুলোর মধ্যে রিলেশনশিপ বুঝলাম যে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। তো বলা হয় যে এটা যখন আমরা টোটালে দেখাবো তখন আমরা সেটাকে বলবো বাজেট। একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে ধরলাম 1 বছরে বা 4 মাসে, 3 মাসে সেলস বাজেট যখন টোটালে করব তখন সেটাকে বলবো বাজেট। আর আমরা যদি পার ইউনিটে করি তাহলে সেটাকে বলবো স্ট্যান্ডার্ড। আমি আবারও বলছি, যদি পার ইউনিটে এক্সপ্রেস করি তাহলে আমরা বলবো স্ট্যান্ডার্ড, আর যদি টোটালে করি তাহলে বলবো বাজেট। আমরা যেমন ডাইরেক্ট ম্যাটেরিয়ালস, আমরা বলছি এক এক ইউনিটের জন্য $8 র মেটেরিয়ালস লাগবে। নেক্সট আমি যদি প্রোডাকশনে যাই তাহলে বাজেট স্ট্যান্ডার্ড ধরলাম কি এক এক ইউনিটের জন্য $8 র মেটেরিয়ালস। তার মানে কি এটা কি করলাম? এটা স্ট্যান্ডার্ড ধরলাম। আমি এখানে যদি 1 লাখ ইউনিট প্রডিউস করি তাহলে আমরা দেখলাম আমাদের 8 লাখ র মেটেরিয়ালস বাজেট করবো।
সেটাকে বলতেছি তখন বাজেট। তাহলে আমরা টোটাল হলে বাজেট, পার ইউনিট হলে স্ট্যান্ডার্ড, এটা একটু খেয়াল রাখবো। তো আশা করি আমরা মাস্টার বাজেট সম্পর্কে, তো বলা হয় যে এই বাজেটগুলো প্রিপেয়ার করার যে প্রসেস, সেই প্রসেসটাকে আমরা বলতেছি আসলে মাস্টার বাজেটিং। আমাদের আজকের আলোচনা সেটাই। আমরা সবগুলো বাজেট করতে পারবো না সময় স্বল্পতার জন্য, বাট আমরা চেষ্টা করব সেলস বাজেট, প্রোডাকশন বাজেট এবং ক্যাশ বাজেট, ইম্পর্টেন্ট কয়েকটা বাজেট আমরা আজকে আলোচনা করা। এবং খুব সহজ জিনিস, বাট মনে রাখবেন বাজেট করতে গেলে তার বেসিস লাগে, সেই বেসিসটা হচ্ছে সেলস ফোরকাস্ট। সেলস ফোরকাস্ট থেকে আমরা সেলস বাজেট করি, তারপর অন্যান্য বাজেট করি। এবং মনে রাখবেন মাস্টার বাজেটের কথা যখনই আসবে, এর মধ্যে কস্ট অফ গুডস সোল্ড একটা জিনিস আছে। আমরা জানি যে এগুলো বাদ দিলে এর মধ্যে তো কস্ট অফ গুডস সোল্ড আছে, এর মধ্যে কস্ট অফ গুডস সোল্ড আছে। কস্ট অফ গুডস সোল্ডের জন্য আলাদা বাজেট করতে হয়। অর্থাৎ আপনি যদি ইনকাম স্টেটমেন্টের কথা মনে রাখেন, ইনকাম স্টেটমেন্টে কি থাকে? ইনকাম স্টেটমেন্টে সেলস থাকে, কস্ট অফ গুডস সোল্ড থাকে, তারপর আমরা জানি এরপরে আমাদের অপারেটিং এক্সপেন্সেস থাকে। আপনাদের মনে থাকবার কথা, এই অপারেটিং এক্সপেন্সেস মানে এটা সেলিং এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ। তো বলা হয় যে এই যে সেলস, কস্ট অফ গুডস সোল্ড, অপারেটিং এক্সপেন্স, এগুলো সবগুলোর জন্য আমরা বাজেট করি। তারপর ব্যালেন্স শিটে গিয়ে কি করি? এগুলোকে বলে আমরা অপারেটিং বাজেট। আর পজিশন বাজেট, ফাইন্যান্সিয়াল পজিশন বাজেট কোনটা? অ্যাসেট, লায়াবিলিটি, ওনার সিকিউরিটি। এটা আমাদের কোথায় থাকে? এটা থাকে ব্যালেন্স শিটে। তো ফাইন্যান্সিয়াল বাজেট আমাদের, তো পজিশন বাজেট আমরা ওখান থেকে করতে পারবো। তো বলা হয় যে এই মাস্টার বাজেট মানে সবগুলো আইটেম নিয়ে করা হয়। এই জন্য আমরা বলি যে সিরিজ অফ বাজেট, অথবা বলি সাম অফ অল বাজেটস, অথবা আমরা বলি ইন্টারকানেক্টেড বাজেট, এক বাজেটের সাথে আরেক, অথবা কেউ কেউ বলে থাকেন সাম অফ অল লোয়ার লেভেল অল স্মল বাজেট। এগুলোকে লোয়ার লেভেল বা স্মল বাজেট বলে, সবগুলোকে যোগ করলে বা সবগুলোকে সামেশন করলে তখনই সেটা হয় মাস্টার বাজেট। মাস্টার প্ল্যান মানে আপনারা বুঝবেন, একটা ইউনিভার্সিটিতে এরকম মাস্টার বাজেট থাকে, মাস্টার প্ল্যান থাকে যে কোথায় ফ্যাকাল্টি হবে, কোথায় লাইব্রেরি হবে। অর্থাৎ পুরো 10 একর জমি হলে 10 একর সম্পর্কে একটা মাস্টার প্ল্যান থাকে। গাজীপুর সিটি কর্পোরেশন আপনার দেখেন মাস্টার প্ল্যান ঘোষণা করছে। তার মানে কি, কোথায় কি হবে, কোথায় ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি হবে, কোথায় রেভিনিউ বাজেট কাজে লাগাবে, কোথায় ডেভেলপমেন্ট বাজেট কাজে লাগাবেন, এই সম্পর্কে ওনারা দেখবেন যে আগে থেকে একটা প্ল্যান করছে। এই প্ল্যানটা কোয়ান্টিটেটিভ হওয়ার কারণে আমরা সেটাই বলছি বাজেট। তো সবগুলোকে মিলে আমরা আসলে মাস্টার বাজেট বলি ওভারঅল। কেউ বলে কম্প্রিহেন্সিভ বাজেট, এরকম নামও শুনে থাকবেন আপনারা। তো এখন আমরা দেখানোর চেষ্টা করি যে আসলে কিভাবে প্রোডাকশন বাজেট, সেলস বাজেট বা ক্যাশ বাজেট প্রস্তুত করা হয়। খুব সহজ জিনিস। আপনারা আগে প্রবলেমটা একটু খেয়াল করুন। এখানে বলা হচ্ছে, এটা আমাদের এক্সারসাইজ থেকে নেওয়া, এক্সারসাইজ 8.2। বলা হচ্ছে ডাউন আন্ডার প্রোডাক্টস লিমিটেড অফ অস্ট্রেলিয়া হ্যাজ বাজেটেড সেলস অফ ইটস পপুলার বুমেরাং ফর দ্য নেক্সট 4 months অ্যাজ ফলোস। তাদের কোন একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টের বাজেটের সেলস ফিগার দেওয়া আছে। কি দেওয়া আছে বলছি? বাজেটের সেলস। এই হচ্ছে 4 মাসের, 4 মাসের বলতে সেকেন্ড কোয়ার্টার। এটা ফার্স্ট কোয়ার্টার হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, এখানে আসলে 4 মাসের দেওয়া আছে, কোয়ার্টার না, 4 মাসের দেওয়া আছে। সেকেন্ড কোয়ার্টারই আমরা বলবো। তো সেকেন্ড কোয়ার্টার বলতে এপ্রিল, মে, জুন, এই 3 মাসের আমাদের আসলে কাজে লাগবে। তো 4 মাসের দেওয়া আছে, এই 3 মাসে আমাদের সেকেন্ড কোয়ার্টার। একটা কোয়ার্টার মানে তো 3 মাস। তো যাই হোক, 4 মাসের সেলস ইউনিট দেওয়া আছে। তারপরে বলছে the company is now in the process of preparing a production budget for the second quarter. তো সেকেন্ড কোয়ার্টার মানে কি? সেকেন্ড কোয়ার্টার মানে এপ্রিল, মে, জুন, এক এক কোয়ার্টার মানে 3 মাস। এই হচ্ছে সেকেন্ড কোয়ার্টার। এই সেকেন্ড কোয়ার্টারের প্রোডাকশন বাজেট করতে বলছে। Past experience has shown that end of month inventory levels must equal 10% of the following month sales. অতীত অভিজ্ঞতা, তো আসলে এটাও একটা বেসিস। অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যে প্রত্যেক মাসের শেষে যেটা এন্ডিং ইনভেন্টরি থাকে, প্রত্যেক মাসের শেষে যেটা আনসোল্ড থাকে, সেটা হচ্ছে পরের মাসের সেলসের 10%। আবার বলি, এপ্রিল মাসে যেটা এন্ডিং ইনভেন্টরি হবে সেটা মে মাসের সেলসের 10%। রিকোয়ারমেন্ট হচ্ছে, এখানে বলা হচ্ছে দ্য ইনভেন্টরি এট দ্য এন্ড অফ মার্চ was 5000 units. মার্চ মাসের শেষের ইনভেন্টরি পজিশনটা দেওয়া আছে। মার্চ মাসের শেষেরটা কেন দেওয়া আছে? কারণ মার্চ মাসে যেটা
এন্ডিং, সেটা এপ্রিলের বিগিনিং। তো আমাদের এটা কাজে লাগবে। আমাদেরকে কি করতে বলছেন? প্রিপেয়ার আ প্রোডাকশন বাজেট ফর দ্য সেকেন্ড কোয়ার্টার ইন ইয়োর বাজেট। Show the number of units to be produced each month and for the quarter in total. আমাদেরকে বলা হচ্ছে সেকেন্ড কোয়ার্টারের এই 3 মাসের প্রোডাকশন বাজেট করতে, যেখানে আমাদের কি কি দেখাতে হবে, কত ইউনিট প্রডিউস করতে হবে। অর্থাৎ এখানে প্রোডাকশন বাজেট শুধুমাত্র ইউনিটের, প্রোডাকশন কস্ট বাজেট না, শুধুমাত্র প্রোডাকশন বাজেট দেখাতে হবে প্রত্যেক কোয়ার্টারেরই আলাদা আলাদা, এবং দেখাতে হবে প্রত্যেক মাসেরই আলাদা আলাদা, এবং প্রত্যেক কোয়ার্টার ইন টোটাল। তো এই 3 মাস হলে একটা কোয়ার্টার হয়, এটা আমরা বলছি সেকেন্ড কোয়ার্টার। তো আমরা সেকেন্ড কোয়ার্টারে করব, বাট শর্ত হচ্ছে যে আমরা প্রত্যেক মাসের কত ইউনিট প্রোডাকশন করতে হবে সেটা দেখাতে হবে, এবং টোটাল যেটা অর্থাৎ এই কোয়ার্টারের টোটাল সেটাও দেখাতে হবে। তো একটা জিনিস আমরা জানি, আমাদেরকে বের করতে হবে প্রোডাকশন বাজেট মানে কত ইউনিট প্রডিউস করতে হবে। আমাদের দেওয়া আছে কি কি? আমাদের দেওয়া আছে এন্ডিং ইনভেন্টরি, আর কি কি দেওয়া আছে? সেলস, ডিজায়ার্ড সেলস, এক্সপেক্টেড সেলস, বাজেটেড সেলস, যে নামই বলি। তো আপনাদের মনে আছে, আমরা আসলে আমি যদি সহজ করে আগে বলি, যে ধরুন আপনার আগে থেকে 10,000 ইউনিট আছে, 10,000 ইউনিট আছে প্রোডাকশন করা, সেল হয়নি গত মাসে। তো গত মাসে যদি থেকে থাকে, এবং আপনি যদি এই মাসে যদি আরো 60,000 ইউনিট যদি প্রোডাকশন করেন, তাহলে আপনার গুডস অ্যাভেলেবেল হলো কত ইউনিট? 70,000 ইউনিট। এটা তো আমাদের জানা। এবার আগের মাসে 10,000 ইউনিট আনসোল্ড ছিল, এই মাসে আমি 60,000 ইউনিট প্রোডাকশন করছি, তাহলে এই মাসে আমার 70,000 ইউনিট গুডস অ্যাভেলেবেল ফর সেল। আমরা এগুলো আগে শিখছিলাম। এরপর বলা হচ্ছে এই মাসে যদি আমি 55,000 ইউনিট সেল করে দিই, তাহলে আমার থেকে যাবে কত? 15,000 ইউনিট। এই জিনিসটা কিন্তু আমাদের আগে থেকে জানা। আমি আবার বলছি, শুরুতে ছিল 10,000 ইউনিট, মাসের শুরুতে ছিল 10,000 ইউনিট, তার মানে সেটাকে আমরা বলি বিগিনিং ইনভেন্টরি। এই মাসে প্রোডাকশন করছি 60,000 ইউনিট, তাহলে আমার গুডস অ্যাভেলেবেল হলো কত? 70,000 ইউনিট। 70,000 ইউনিট। তাহলে আমি এর মধ্যে থেকে যদি এই মাসে 55,000 ইউনিট যদি সেল করে দেই, তাহলে মাস শেষে আমার রয়ে গেল কত? এন্ডিং ইনভেন্টরি রয়ে গেল কত? 15,000 ইউনিট। 15,000 ইউনিট। আমাদের এখানে যেটা বের করব আমরা, সেটা হচ্ছে যে আমরা আসলে এইটা বের করব, এইটা জানি না, এইটা দেওয়া নেই। একটু খেয়াল করেন, আমরা কি বাজেট করতেছি? প্রোডাকশন বাজেট। তো এই 60,000 ইউনিট আমরা কিভাবে বের করব? আমরা খুব সহজে বুঝছি কত ইউনিট প্রোডাকশন করতে হবে, তার মানে আগে বলতে হবে আমার কত ইউনিট সেল করতে হবে, সেটা আমাদের আগে জানতে হবে। একটা খেয়াল করেন, তো আমাদের সেল করতে হবে কত ইউনিট বলছি? যদি ফিউচারে বলি 70,000 ইউনিট। 70,000 ইউনিট কোথা থেকে পেলাম? 70,000 ইউনিট আমি কোথা থেকে পেলাম? একটু খেয়াল করে দেখেন, আমার যত ইউনিট সেল করেছি আর যত ইউনিট সেল করতে পারিনি, সেল করার মতো ছিল কত? 70,000 ইউনিট কোথা থেকে আসছে? যত ইউনিট আমি সেল করে দিয়েছি সেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল কত? যেটা বিক্রি করে দিয়েছি এবং যেটা বিক্রি করতে পারিনি, এইটা আমার বিক্রি করার মতো ছিল। তার মধ্যে থেকে একদম আগে শুরু থেকে বানানো কত ছিল সেটা যদি বাদ দেই, তার মানে বাকিটা আমি কি করেছি? প্রোডাকশন করেছি। ঠিক একইভাবে এটা যদি আমরা ফিউচারের বলি, খেয়াল করে দেখেন যে তাহলে আমাকে 70,000 ইউনিট সেল করতে হবে, তাই তো? তো সেটা কোথা থেকে পাচ্ছি? তার মানে আমি পাচ্ছি আমার 55,000 ইউনিট সেল, 55,000 ইউনিট সেল করছি, সেটা আমার কিন্তু সেলস ইউনিট দেওয়া আছে, এটা দেওয়া আছে। এন্ডিং ইনভেন্টরি যেটা সেটাও দেওয়া আছে। এই দুইটা যোগ করলে আমি 55,000 ইউনিট সেল করতে হবে, আমি 15,000 ইউনিট আমার বছর শেষে মাস শেষে থেকে যাবে। তার মানে আমার টোটাল লাগবে কত? 70,000 ইউনিট। 70,000 ইউনিট। 55,000 বিক্রি করে দেবো, 15,000 ইউনিট থেকে যাবে, তার মানে 70,000 ইউনিট লাগবে। এই 70,000 ইউনিট কোথেকে পাবো? প্রোডাকশন করবো অথবা আগে থেকে আসে। তো 70,000 ইউনিটের মধ্যে আমার 10,000 ইউনিট আগে থেকেই আসে, তার মানে আমার প্রোডাকশন করতে হবে কত ইউনিট? 60,000 ইউনিট। 60,000 ইউনিট। তাহলে আমরা এখানে কিন্তু একটা ফর্মুলা পেলাম। ফর্মুলাটা কি দাঁড়ালো? সেটা হচ্ছে যে আমার টোটাল লাগবে কত আর আগে থেকে বানানো আছে কত, বাকিটা আমাকে প্রোডাকশন করতে হবে। প্রথমে এভাবে চিন্তা করেন, প্রোডাকশন যে করব সেটা আমার টোটাল বিক্রি, টোটাল লাগবে কত আর আগে থেকে বানানো আছে কত, বিষয়টা তো এরকম। এখন টোটাল লাগবে কত, এটা কোত্থেকে পেলাম? যেমন কত ইউনিট সেল করতে পারবো আর কত ইউনিট সেল করতে পারবো না, এটাই তোমার টোটাল লাগবে, টোটাল অ্যাভেলেবেল হবে, তার থেকে আগেরটা বাদ দেবো।
তাহলে আমার মনে হয় যে এইটুকু করার দরকার নেই, বুঝার সুবিধার্থে বললাম, এইটুকু আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তাহলে আমরা এই ফর্মুলাটা আসলে ভার্টিক্যালি এখন কাজে লাগাবো। সবাই একটু খেয়াল করে দেখুন কি কি বলেছি। আমরা বলেছি আমরা সেলস এর সাথে আমাদের বাজেটের সেলস এর সাথে, তো বাজেটের সেলস আমাদের যেহেতু এই 3 মাসের বাজেট করতে বলছে, তো প্রথমে আমরা কোম্পানির নাম লিখবো, এখানে লেখা নেই বাট আপনারা লিখবেন, কোম্পানির নাম লিখবেন, তারপরে এখানে লিখবেন হচ্ছে এটা কি বাজেট করতেছি, প্রোডাকশন বাজেট, এটা সেন্টারে লিখবেন। আমি আবার বলছি, উপরে কোম্পানির নাম, তারপরে প্রোডাকশন বাজেট, এই কথাটুকু আমাদের লিখতে হবে। তারপরের লাইনে লিখতে হবে ফর দা সেকেন্ড কোয়ার্টার, এই কথাটা লিখতে হবে ফর দা সেকেন্ড কোয়ার্টার। এরপরে আমরা এভাবে এই 3 মাসের এবং আমাদের বলা হয়েছে কোয়ার্টারের টোটালটা, এটা কোয়ার্টার বলতে এটাই টোটাল, এই আমাদের বাজেট করতে বলছি। আমাদের বাজেটের সেলস ইউনিট 50,000, 75,000, 90,000 দেওয়া আছে। আমরা কিন্তু দেখেন হুবহু লিখছি, যোগ করলে হয় 2,15,000, এই 3 মাসেরটা যোগ করলে। আমরা বলেছিলাম আমাদের এই যে এটা মনে রাখতে পারলে হবে, আর কোনো সমস্যা নেই। তো বাজেটের আমরা আশা করতেছি বিক্রি হবে 50,000, 75,000 এরকম। আমরা বলছি আমাদের বিক্রি হবে না কত সেটাও দেওয়া আছে। সেটা কি বলা হয়েছে, সেটা বলছে মার্চের শেষে দেওয়া আছে 5,000 ইউনিট, এটা একটু খেয়াল করে দেখেন। আচ্ছা, তো আমরা বলছি এর সাথে আমরা এন্ডিং ইনভেন্টরি যোগ করবো। আপনাদের মনে আছে এই যে 55,000 সাথে কি যোগ করেছিলাম, 15,000 ইনভেন্টরি। এন্ডিং ইনভেন্টরি। তো এন্ডিং ইনভেন্টরি কত বলা আছে, এন্ডিং ইনভেন্টরি প্রত্যেক মাসের এন্ডিং ইনভেন্টরি হবে পরের মাসের সেলসের 10%, এখানে কিন্তু দেওয়া ছিল এই যে। জি স্যার। তো এপ্রিল মাসের এন্ডিং ইনভেন্টরি কত হবে, মে মাসের এই সেলস, তাহলে মে মাসের সেলসের 10%। তো মে মাসের সেলস কত, মে মাসের সেলস হচ্ছে 75,000, তাহলে তার 10% কত হবে, 7,500। 7,500। আবার খেয়াল করে দেখেন মে মাসের এন্ডিং ইনভেন্টরি কি হবে, মে মাসের এন্ডিং ইনভেন্টরি হবে জুন মাসের 10%। 10%। আবার জুন মাসের এন্ডিং ইনভেন্টরি কি হবে, জুন মাসের এন্ডিং জুলাই মাসের, এই যে জুলাই মাসের, এটা কেন দেওয়া আছে জানেন, এই যে জুলাই মাসেরটা দেওয়া আছে। তাহলে জুলাই মাসের এন্ডিং 80,000 এর 10%। 10%। জুলাই মাসের সেলস এর ফিগার $80,000 কেন দেওয়া আছে, কারণ আমার জুন মাসের এন্ডিং ইনভেন্টরি, এগুলো বেসিস, বোঝা গেল। এই হচ্ছে 8,000। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে জুন মাসের এন্ডিং ইনভেন্টরি হবে জুলাই মাসের সেলস এর 10%। আচ্ছা, তো এই জুন মাসের যেটা এন্ডিং সেটাই কিন্তু ওই পুরো 3 মাসের এন্ডিং, এটা আবার যোগ করতে যান না। আবার বলছি এপ্রিল, মে, জুন, আমরা কোয়ার্টারে বলতে চাই, কোয়ার্টারে তাহলে শেষে কোনটা, কোয়ার্টার শেষে মানে কি, জুন মাসের শেষে, সেকেন্ড কোয়ার্টার শেষে মানে কি, জুন মাসের শেষে। জুন মাসের শেষে, তো জুন মাসের শেষে যেটা থাকবে সেটাই কিন্তু এটা কোয়ার্টারেরও এন্ডিং। এখানে আবার আগেরটার মতো যোগ করতে যায় না, অনেকে ভুল করে ফেলে। আবার বলছি বাজেটের সেলসটা আমরা কি করছি, যোগ করেছি। এন্ডিং ইনভেন্টরিটা আবার যোগ করতে যায় না। এন্ডিং ইনভেন্টরি বলতে ওই কোয়ার্টারের এন্ডিং মানে কি, জুনের এন্ডিং। তো জুনের এন্ডিংও যা, কোয়ার্টারের এন্ডিংও একই ফিগার। আশা করি এটা বুঝতে পেরেছেন, ভুল করেন না। জি স্যার। আমরা বলেছিলাম এই হচ্ছে আমাদের টোটাল নিডস, এত ইউনিট বিক্রি করতে মানে বিক্রি করতে পারবো বলে আশা করতেছি, এত ইউনিট থেকে যাবে, তার মানে আমার টোটাল লাগবে হচ্ছে এত। তাহলে এটার সাথে এটা যোগ করেছি, আমরা কিছুক্ষণ আগে বলতে যোগ করলাম, এই যে যোগ করলাম 55 আর 15, কি পেয়ে গেলাম, টোটাল নিডস। এটা নাম দিচ্ছি কি, টোটাল নিডস। তো আমার লাগবে 57,500। আমার এখন দেখতে হবে আগে থেকে আসে কত। আপনাদের মনে আছে মার্চ মাসের শেষে ছিল 5,000 ইউনিট। তো মার্চ মাসের শেষে মানে কি, সেটাই এপ্রিলের শুরুতে। জি স্যার। মার্চ মাসের শেষেটা কেন দেওয়া আছে, মার্চ মাসের শেষে মানে এপ্রিলের বিগিনিং। তো তার মানে আমরা এটা যদি বাদ দেই 57,500 থেকে বিগিনিং, তার টোটাল লাগবে 57,500 এপ্রিল মাসে, $57,500 500 ইউনিট। তো 57,500 ইউনিটের মধ্যে আমার আগে থেকে আসে 5,000 ইউনিট। তো আসলে আমাকে প্রোডাকশন করতে হবে 52,500 ইউনিট। কোন মাসে, এপ্রিল মাসে। এপ্রিল মাসের যেটা এন্ডিং সেটাই তো মে মাসের বিগিনিং। আবার মে মাসের যেটা এন্ডিং সেটাই জুন মাসের বিগিনিং। তো এই কোয়ার্টারের বিগিনিং মানে কি, কোয়ার্টারের বিগিনিং মানে এপ্রিলের বিগিনিং। খেয়াল করেন এটা আমরা কি লিখছি, এটা বিগিনিং। তো বিগিনিং যখন এই কোয়ার্টারের বিগিনিং লিখবো, 3 মাসের শুরুতে কোনটা, 3 মাসের শুরু মানে কি, এপ্রিলের 1 এপ্রিল। তো এপ্রিলের বিগিনিং মানে কত, 5,000।
সেই 5,000ই কিন্তু আমরা এখানে লিখছি। এই দুটা জিনিস ভুল করেন না, খুব ইম্পর্টেন্ট এই দুটা জিনিস। এটা আমার স্টুডেন্টরা খালি ভুল করে ফেলে। আবারও বলছি কোনটা কোনটা ভুল করে, এই কোয়ার্টারের 8,000 জায়গায় কি আর 5,000 এটা আমরা যোগ করব না। এই কোয়ার্টারের বিগিনিং মানে কি, এই 3 মাসের শুরুতে যেটা ছিল এপ্রিলের- সেটা। বছরের শুরু মানে কি বুঝি, জানুয়ারির 1, বছরের শেষ মানে কি? জানুয়ারি- ডিসেম্বরের 31, ডিসেম্বরে 31 31 এরকম। এখানে তো সেকেন্ড কোয়ার্টার 3 মাসের শুরুতে মানে কি, এপ্রিলের শুরুতে। এপ্রিলের শুরু মানে কি, এই যে মার্চের শেষ, এটা তো লিখে ফেলেন এপ্রিলের শুরুতে। ঠিক একইভাবে কোয়ার্টার এন্ডিং বলতে জুনের এন্ডিং, ওই 3 মাসের শেষে যেটা সেটা। এই দুটা জিনিস প্লিজ একটু খেয়াল রাখবেন, তো আমাদের অঙ্ক শেষ। এই 52,000, 76,500, 89,000 ইউনিট বা 2,10,000 ইউনিট, এই আমাদেরকে প্রডিউস করতে হবে। কি একদম সহজ না? জি স্যার। একদমই সহজ। জি স্যার। স্যার এটা আমাদের এই সেলস বাজেট দেওয়াই ছিল, এই জন্য প্রোডাকশন বাজেট করতে পারলাম। কি বাজেট দেওয়া ছিল? সেলস বাজেট। সেলস বাজেট ইউনিটে দেওয়া ছিল, এই জন্য আমরা প্রোডাকশন বাজেট ইউনিটে করতে পারলাম। এখন যদি আমরা বুঝি যে এক এক ইউনিটে আমাদের প্রোডাকশন কস্ট কত, তাহলে এগুলোর গুণ দিলেই সেটা পেয়ে যাবো প্রোডাকশন কস্ট বাজেট। কথা বোঝা গেল? 52,500, তাহলে এক এক ইউনিটের জন্য আমার র মেটেরিয়ালস কত যদি লাগবে বলতে চাই, তাহলে র মেটেরিয়ালস কত লাগবে এটা গুণ দিলে র মেটেরিয়ালস বাজেট হয়ে যাবে টোটাল। এইভাবে স্যার আমাদের যেহেতু সেলস বাজেট দেওয়া ছিল, এই জন্য প্রোডাকশন বাজেটটা করতে সুবিধা হলো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সেলস বাজেট আগে করব, তারপর প্রোডাকশন বাজেট করব। এটা তো দেওয়া ছিল। জি স্যার। আমরা সেলস বাজেট কিসের উপর ভিত্তি করে করব বলছিলাম? সেলস ফোরকাস্ট, মার্কেট ফোরকাস্ট। আপনাদের একটা শব্দ আছে, যারা মার্কেটিং ফোরকাস্ট বলে একটা শব্দ আছে। জি স্যার ওই যে সাইকুল সাহেব বলছে, জি স্যার, মার্কেটিং সেলসের সাথে জড়িত। তো একটু খেয়াল করে দেখেন, এখন আমরা যে প্রবলেমটা করব সেটা হচ্ছে এক্সারসাইজ 8.14। সেখানে বলছে the marketing department of JC Corporation has submitted the following sales forecast for the upcoming fiscal year. All sales are on account. অর্থাৎ আপকামিং বলতে আসন্ন ফিসক্যাল ইয়ারের, অর্থাৎ এক বছরের তাদের সেলস ফোরকাস্ট দেওয়া আছে। তো সেলস ফোরকাস্ট ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টার। আমরা জানি 3 মাসে এক কোয়ার্টার হয়, আর 3 মাস করে করে কিছুক্ষণ আগে শিখলাম। জি স্যার তো তাদের কি দেওয়া আছে? সেলস ফোরকাস্ট দেওয়া আছে। কিসে দেওয়া আছে? ইউনিটে দেওয়া আছে। এবং এই সেলস গুলো সব কিসে হয়েছে? বাকিতে। অন অ্যাকাউন্ট মানে আমরা কি বুঝি? বাকি বাকিতে। এরপরে বলছে সেলিং প্রাইস অফ দ্য কোম্পানিজ প্রোডাক্ট ইজ $18 পার ইউনিট। এটা একটু মনে রাখবেন, সেলিং প্রাইস পার ইউনিট, এক এক ইউনিট তারা কত ডলার করে সেল করে? $18। মিটিং $18 করে। Management expects to collect 65% of sales in the quarter in which the sales are made. ম্যানেজমেন্ট আশা করতেছে যেই মাসে যেই কোয়ার্টারে সেল করবে, 3 মাসে তো কোয়ার্টার বলা হচ্ছে, যেই কোয়ার্টারে সেল করবে সেই কোয়ার্টারে 65% সেলসের 65% কালেক্ট করবে। তো 65% কালেক্ট করবে মানে কি? ক্যাশ সেল হবে, ঠিক আছে? 30% ইন দ্য ফলোইং কোয়ার্টার। তো যে কোয়ার্টারে সেল করবে সেই কোয়ার্টারে সেলসের 65% ওই কোয়ার্টারে, 30% পরের কোয়ার্টারে, and 5% of the sales are expected to be uncollectible. এবং 5% বলা হচ্ছে মাস্তান হালখাতা করেও ওটা ব্যাড ডেটস হয়ে যাবে। কি হয়ে যাবে? ব্যাড ডেটস হয়ে যাবে। The beginning balance of the accounts receivable, beginning balance, account receivable beginning balance, all of which is expected to be collected in the first quarter is $70,200. বলা হচ্ছে তাদের অ্যাকাউন্টস রিসিভেবল মানে কি কাস্টমারদের কাছে পাবে এমন কত? $70,200। তো কাস্টমারদের কাছে পাবে এরকম ব্যালেন্স কত আছে? 70,200, যেটা কোন কোয়ার্টারে কালেকশন হবে বলে আশা করছে? ফার্স্ট কোয়ার্টার। ফার্স্ট কোয়ার্টারে সেটা কালেকশন হবে। The company expects to start the first quarter with 1,650 units in finished goods inventory. তো ফার্স্ট কোয়ার্টার কত ইউনিট দিয়ে শুরু হবে? অর্থাৎ বিগিনিং ইনভেন্টরি ফার্স্ট কোয়ার্টারে 1,650 ইউনিট, এটা হচ্ছে বিগিনিং। ম্যানেজমেন্ট ডিজায়ার্স অ্যান এন্ডিং ফিনিশড গুডস ইনভেন্টরি ইন ইচ কোয়ার্টার ইকুয়াল টু 15% অফ দ্য নেক্সট কোয়ার্টার। 1,650
জি স্যার। তো বলা হচ্ছে কিছুক্ষণ আগে আমরা দেখলাম পরের মাসের সেলস এর 10%, এখন বলছে কি ফিনিশ গুডস ইনভেন্টরি কি হবে পরের কোয়ার্টারের সেলস এর, আগে তো মাসের ছিল এখন কোয়ার্টার, পরের কোয়ার্টারের সেলস এর 15%। প্রত্যেক কোয়ার্টারের এন্ডিং ইনভেন্টরি হবে পরের কোয়ার্টারের সেলস এর 15%। The desired ending finished goods inventory for the fourth quarter is 1850 units. কিছুক্ষণ আগে জুলাই মাসেরটা দেওয়া ছিল বলে আমরা এন্ডিংটা বের করতে পেরেছিলাম। এখানে আমাদের আসলে পরের বছরেরটা দেওয়া নেই, পরের বছরে ফার্স্ট কোয়ার্টার দেওয়া নেই, কিন্তু এই বছরের লাস্ট কোয়ার্টারে এন্ডিংটা দেওয়া আছে। তাহলে আমরা দেখলাম ফার্স্ট কোয়ার্টারের বিগিনিং এ দেওয়া আছে, এবং আগে যেমন মার্চ মাসেরটা দেওয়া ছিল বলে এপ্রিলের শুরুটা পেয়েছিলাম, জুলাই মাসেরটা দেওয়া ছিল বলে জুনের শেষেরটা পেয়েছিলাম। এখানে কিন্তু আগের বছর পরের বছর আগের কোয়ার্টার পরের কোয়ার্টার কোনোটা দেওয়া নেই, বাট এখানে বিগিনিং এবং এন্ডিং দেওয়া আছে, আমাদেরকে বের করে নিতে হয়েছিল আর এখানে দেওয়া আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের রিকোয়ারমেন্টটা কি? রিকোয়ারমেন্টটা হচ্ছে আমাদের কি বের করতে হবে? প্রথমে বলেছে প্রিপেয়ার দ্য কোম্পানি সেলস বাজেট এন্ড শিডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। তো এখানে আসলে আমরা ক্যাশ বাজেটও করে ফেলবো, আমাদেরকে সেলস বাজেট করতে হবে এবং সেলস এর ফলে আমাদেরকে ক্যাশ কালেকশন আশা করা, আমাদের এক্সপেক্টেড ক্যাশ কালেকশন আমরা এই বছরে এই ফিসক্যাল ইয়ারে আমরা বলছি কত টাকা ক্যাশ কালেক্ট করতে পারবো বলে আশা করছি, সেটা একটা শিডিউল করতে হবে। প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে সেলস বাজেট, পরে রিকোয়ারমেন্ট হচ্ছে শিডিউল অফ এক্সপেক্টেড ক্যাশ কালেকশনস, এবং তারপরে হচ্ছে প্রোডাকশন বাজেট। খুব সহজ জিনিস সেলস বাজেট। আমরা কিছুক্ষণ আগে দেখলাম সেলস বাজেট ইউনিটে দেওয়া ছিল, এখানে আমরা দেখতেছি আমাদের সেলস বাজেট, বাজেটের সেলস এটা ইউনিটে দেওয়া আছে, আর এক এক ইউনিটের সেলস প্রাইস দেওয়া আছে। তাহলে আমাদের সেলস বাজেট করা কি কঠিন হবে? একদম সহজ। আমরা কি করব? আমাদের বাজেটের সেলস ইউনিট যেটা দেওয়া আছে, আমাদের মনে আছে আমরা কিছুক্ষণ আগে বলতেছিলাম আমরা যখনই যা করব সেটা শুরুতে এভাবে জেসি কর্পোরেশন, তারপর আমরা যেহেতু এটা সেলস বাজেট করতেছি এই জন্য সেলস বাজেট এগুলো লিখতে হয়, আমরা জানি। আমরা বলা হয়েছে ফার্স্ট কোয়ার্টার, সেকেন্ড কোয়ার্টার, প্রত্যেক কোয়ার্টারের এবং টোটাল ইয়ারের, এটা হচ্ছে ইয়ারের টোটাল আমরা 5টা কলাম করব। তো এখান থেকে এই ফিগার হুবহু এখানে নিয়ে গেছি, দেখেন শুধু ইয়ারেরটা যোগ করেছি। জি স্যার। একে আমরা এক এক ইউনিট $18 করে, এই জন্য সেলস প্রাইস পার ইউনিট $18 দিয়ে দেখেন গুণ করেছি। জি স্যার। তাতেই আমরা সেলস বাজেট পেয়েছি ডলারে। ইউনিটে দেওয়া ছিল কি পেয়ে গেলাম? ডলারে পেয়ে গেলাম। আশা করি এটা সবাই বুঝতে পেরেছেন, একদম সহজ। ইউনিটে দেওয়া ছিল 18 দিয়ে গুণ দিয়ে ডলার, এটার নামই হয়ে গেল সেলস বাজেট ইন ডলার। দেওয়া ছিল সেলস বাজেট ইন ইউনিট, তাহলে 18 দিয়ে গুণ দিলে একটা রিকোয়ারমেন্ট শেষ। এরপরে রিকোয়ারমেন্ট ছিল আমাদের এক্সপেক্টেড ক্যাশ কালেকশনের একটা শিডিউল করতে হবে। তো সেটা আমরা যদি করি এক্সপেক্টেড ক্যাশ কালেকশন, তার একটা শিডিউল যদি করি, তো আমরা ক্যাশ কালেকশন কি কিভাবে হতে পারে? আমি যদি নগদে সেল করি তাহলে ক্যাশ কালেকশন হবে। আমি যদি আগের অ্যাকাউন্টিং পিরিয়ডের বাকিতে সেল করার কারণে সেখান থেকে যদি এই মাসে এই বছরে এই অ্যাকাউন্টিং পিরিয়ড যদি আমি ক্যাশ কালেকশন করি তাহলে হবে, ঠিক আছে? অর্থাৎ আমি এই বছরে নগদে সার্ভিস দিলে বা সেল করলে আমি ক্যাশ পাবো, অথবা আগেও বাকিতে যদি বিক্রি করে থাকি, যেমন আমাদের এখানে বলা ছিল যে $70,200 অ্যাকাউন্ট রিসিভেবল আছে, সেটাও এই ফার্স্ট কোয়ার্টারে কালেকশন হবে। তার মানে কি সেটাও আমাদেরকে এই কালেকশনের মধ্যে দেখাতে হবে, এটা আপনাদের মনে আছে? তো এক্সপেক্টেড ক্যাশ কালেকশন করবো। ঠিক পেমেন্টের ক্ষেত্রেও আমরা ক্যাশ পেমেন্ট যদি করি সেখানে আমরা জানি যে আমরা ওখানে যেমন সেল করলে নগদে সেল করলে ক্যাশ আসে, বাকিতে সেল করা সেটা কালেকশন করলে ক্যাশ আসে। তো ডিভিডেন্ড আকারেও আসতে পারে, ইন্টারেস্ট রেভিনিউ আকারেও আসতে পারে, রেন্ট আকারেও আসতে পারে। ঠিক একইভাবে এগুলো যেতে পারে। আমরা যদি কিনি নগদে কিনি তাহলে আমাদের ক্যাশ পে করতে হয়, যদি বাকিতে কিনি আগে পরে যদি এই মাসে এই অ্যাকাউন্টিং পিরিয়ডে পে করে থাকি তাহলেও আমাদের ক্যাশ পেমেন্ট হয়। আমরা যদি ওয়েজেস দেই, স্যালারিজ দেই, ডিভিডেন্ড দেই, ইন্টারেস্ট দেই, রেন্ট দেই, এই পেমেন্টের কারণে আমাদের ক্যাশ পেমেন্ট হতে পারে, এইসব কারণে। তো আমাদের যেহেতু পেমেন্টের না, এখানে শুধু কালেকশনের কথা বলা হচ্ছে, আমরা সাথে কালেকশনটা দেখি। আপনাদের মনে আছে আমাদের এই যে ফার্স্ট কোয়ার্টার, এটা নতুন করে লেখা হয়নি, আগে থেকে আছে বলে মনে আছে যে আমাদের ফার্স্ট কোয়ার্টারে অ্যাকাউন্ট রিসিভেবল বাবদ 70,200 ছিল, তাহলে সেটাও কালেকশন হবে। এই যে বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবল, এটাকে যদি আপনারা লিখে রাখেন যে কালেকশন ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল, তাও হবে।
এটা কিন্তু আসলে অ্যাকাউন্ট রিসিভেবল বিগিনিং ব্যালেন্স না, এটা হচ্ছে ক্যাশ কালেকশন করেছি অ্যাকাউন্ট রিসিভেবল থেকে, এটা কিন্তু সেটা বুঝিয়েছে। আমি আবার বলছি, বিগিনিং অ্যাকাউন্ট রিসিভেবলের ব্যালেন্স কিন্তু ওটা না, এটা আমরা কি বের করতেছি, ক্যাশ কালেকশন। অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল, সেটা আমরা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ক্যাশ কালেকশন করে ফেলেছি, সেটা হচ্ছে $70,200। সেটা কখন করব? ফার্স্ট কোয়ার্টারে বলা ছিল আমাদের, জি স্যার রিকোয়ারমেন্ট ফার্স্ট কোয়ার্টার। এইটুকু আশা করি সবাই বুঝছি। এরপরে দেখেন, আমরা বলেছিলাম যে কোয়ার্টারে সেল করবে ওই কোয়ার্টারে 65% ক্যাশ কালেকশন হবে, 30% পরের কোয়ার্টারে হবে, আর 5% হবে না। এটুকু আপনাদের মনে রাখতে হবে। তো ফার্স্ট কোয়ার্টারের সেলস থেকে আমরা কি পাবো? ফার্স্ট কোয়ার্টারের সেলস হচ্ছে $1,98,000। ফার্স্ট কোয়ার্টারের সেলস কত? $98,000। $1,98,000। তো এটার 65%, এটা কত পার্সেন্ট? 65%. 65% করলে হয় 1,28,700। একটু সবাই খেয়াল করেন, এই 65% কিসের উপর চার্জ করছি? ফার্স্ট কোয়ার্টারের সেলস, অর্থাৎ যেই কোয়ার্টারে সেল করব যা তার 65% ওই কোয়ার্টারে কালেকশন হবে, আর 30% হবে পরের কোয়ার্টারে। আর 30% কখন হবে? পরের কোয়ার্টারে। পরের কোয়ার্টারে। এই যে পরের কোয়ার্টারে হলো, এটা কোত্থেকে পেলাম? এই 1,98,000 65% এখানে, এটা হচ্ছে 65%। আর এইটা কত পার্সেন্ট? 35%। এই না, 30%। 30%। সরি স্যার। একটু ভুল হয়েছে, যাই হোক, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তো অঙ্ক তো শেষ। ঠিক একইভাবে সেকেন্ড কোয়ার্টার সেল করছি কত? 2,16,000। 2,16,000। তো 2,16,000 কখন কালেকশন করব? 2,16,000 65% সেকেন্ড কোয়ার্টারে, সেকেন্ড কোয়ার্টার। আর 30% 30% হলো থার্ড কোয়ার্টারে। পরের কোয়ার্টারে। বুঝা গেল? জি স্যার জি স্যার। জি স্যার জি আচ্ছা, স্যার ঠিক একইভাবে স্যার প্রত্যেকটারই সেম হবে স্যার। প্রত্যেকটারই এক হবে। তাহলে থার্ড কোয়ার্টারে যা সেল করব, স্যার থার্ড কোয়ার্টারে 65%, 65%, বাকিটা এই 30%। হচ্ছে, আর এটা হচ্ছে 30%। ফোর্থ কোয়ার্টারে যা সেল করব, ফোর্থ কোয়ার্টারের 65% এই কোয়ার্টারে সেল করব, আর 30% পরের বছরে। আমার আসলে অ্যাকাউন্টিং পিরিয়ডে, বাজেটের পিরিয়ডের মধ্যে এটা নেই, এটা থেকে গেল, এটা অ্যাকাউন্ট রিসিভেবল হিসাবে থেকে গেল। কথা বোঝা গেল? জি স্যার। আচ্ছা, এটা পরের কোয়ার্টারে, আমার বাজেটের পিরিয়ডের বাইরে, ওটা আর এখানে দেখা হলো। তো এখন একটু খেয়াল করেন, তো বাকিটা তো আর কঠিন কিছু না। তাহলে আমার অ্যাকাউন্ট রিসিভেবল বাবদ টোটাল আসলো 70,200, ফার্স্ট কোয়ার্টার থেকে আসলো 1,88,100, কারণ 5% এর পেলাম না। সেকেন্ড কোয়ার্টার থেকে ওরকম 5% পেলাম না, থার্ড কোয়ার্টার থেকে 5% পেলাম না, ফোর্থ কোয়ার্টার থেকে কে বলতে পারবে কত পার্সেন্ট পেলাম না? 35%। 35%। 5% আনকালেক্টেবল আর 30% অ্যাকাউন্ট রিসিভেবল ভাবে রয়ে গেল। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন যোগ করে দেয়া, কিছু না, এখন শুধু যোগ করে দেয়া। এটা হচ্ছে হরাইজন্টালি যোগ, আর এটা হচ্ছে ভার্টিক্যালি যোগ। আসলে যে দিক দিয়ে যোগ করে আলটিমেটলি এই রেজাল্টটাই হবে, $8,55,000। $8,55,000। এটা আমরা কি করলাম? $8,55,000 সারা বছরে আমাদের ক্যাশ কালেকশন হবে বলে আশা করছি। সারা বছরে $8,55,000 ক্যাশ কালেকশন হবে বলে কি করছি? আশা করছি। কালেকশন আমরা এটা লিখছি যে এক্সপেক্টেড, কোনটা তো অ্যাকচুয়াল না, সবই তো বাজেটেড। সহজ না? আচ্ছা, এরপরে আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট ছিল প্রোডাকশন বাজেট। তো আমরা সেলস বাজেট করে ফেলছি, প্রোডাকশন বাজেট তো কঠিন কিছু না। প্রোডাকশন বাজেট কিছুক্ষণ আগে বললাম না, সেলসের সাথে এন্ডিং ইনভেন্টরি যোগ হবে, মনে পড়ে? তো বাজেটের সেলস, প্রোডাকশন বাজেট, যেহেতু আমাদের প্রোডাকশন কস্ট দেওয়া নেই, তার মানে প্রোডাকশন বাজেট আমাদের ইউনিটে করতে হবে। তো আমাদের মনে আছে আমাদের বিগিনিং স্যার আর এন্ডিং স্যার দেওয়া ছিল। আমাদের সব সেলস বাজেট তো দেওয়া ছিল, এই যে বাজেটের সেলস হুবহু আমরা এখানে নিয়ে যাব। 11,000 12,000 দেওয়া ছিল না? জি স্যার। জি স্যার আমাদের এই যে 11,000 12,000, তাই তো লিখলাম, এই যে বাজেটের ইউনিট সেলস। ঠিক আছে? জি স্যার।
তারপরে কি করব বলছিলাম, এর সাথে এন্ডিং ইনভেন্টরি যোগ করবো। এন্ডিং ফার্স্ট কোয়ার্টারের এন্ডিং কি বের করবো আমরা? ফার্স্ট কোয়ার্টারের এন্ডিং এন্ডিং। ফার্স্ট কোয়ার্টার এন্ডিং কি হবে? এখানে বলা ছিল পরের কোয়ার্টারের সেলসের 15%. 50%. 15%। তো পরের কোয়ার্টারে সেলসের 15% যদি করি, তো পরের কোয়ার্টারে সেলস কত? আর 12,000. 12,000। তাহলে তার 15% করলে কত হয়? 1800. 1800 শেষ, অঙ্ক শেষ। সেকেন্ড কোয়ার্টারে ওরকম কি হবে? এইটার 15%। এই কোয়ার্টারে কি হবে? এইটার 13,000 15%। 50%। আর এই কোয়ার্টারেরটা দেওয়া আছে, স্যার দেওয়া আছে স্যার। এই কোয়ার্টারে এটা 1850 কি আছে? দেওয়া দেওয়া আছে. আছে। আগের অঙ্কে কি দেওয়া ছিল? দেওয়া- জুলাই মাসেরটা দেওয়া ছিল, মনে আছে কি? দেওয়া আছে। জি স্যার. আগের অঙ্কে জুলাই মাসেরটা দেওয়া ছিল, সেটা 50% করেছিলাম। এই অঙ্কে তো আমার পরের কোয়ার্টারের, ফোর্থ কোয়ার্টারের পরে, মানে পরের বছরের ফার্স্ট কোয়ার্টারের কোনো ব্যালেন্স তো নেই, এই জন্য সরাসরি এন্ডিংটাই দেওয়া আছে। খেয়াল করছেন? আচ্ছা। আচ্ছা, তো এখন কি এই দুটো যোগ করে দেন। যোগ করা তো কঠিন কিছু না, শুধুমাত্র মনে রাখতে হবে, আবারও বলছি, 1850 ইউনিট সারা বছরের এন্ডিং, মানে কি এই ফোর্থ কোয়ার্টারে যেটা এন্ডিং সেটাই হবে, এটা খেয়াল রাখেন। আগে বলছিলাম এন্ডিং আর বিগিনিং, বিগিনিংও দেওয়া আছে। বিগিনিং মানে কি? এই বিগিনিং। জি স্যার। এই দুটা 1650 জিনিস প্লিজ খেয়াল রাখবেন। এই 1850 এবং 1650 1650। এই ইউনিট দুটো মনে রাখবেন। তো এখন তো হয়ে গেল, এটা তো আমরা কিছুক্ষণ আগে বললাম। এই হলো আমার টোটাল নিডস। 12,800 ইউনিট লাগবে। আমার আগে থেকে আছে কত? 1,650। এই যে 1,650 বলাই ছিল এটা, ঠিক আছে? তো এটা ফার্স্ট কোয়ার্টারের বিগিনিং। তো ফার্স্ট কোয়ার্টারের বিগিনিং যোগ করলাম। তো এখন বলা হয় যে সেকেন্ড কোয়ার্টারের বিগিনিং কোনটা হবে? সেকেন্ড কোয়ার্টারের বিগিনিং হবে যেটা ফার্স্ট কোয়ার্টারের এন্ডিং। থার্ড কোয়ার্টারের বিগিনিং কোনটা হবে? যেটা সেকেন্ড কোয়ার্টারের এন্ডিং। ফোর্থ কোয়ার্টারের বিগিনিং কোনটা হবে? যেটা থার্ড কোয়ার্টারের এন্ডিং। এন্ডিং। শুধুমাত্র এই ফার্স্ট কোয়ার্টারের এন্ডিং যদি, বিগিনিং যদি বলি, তার মানে কি এটা আগের বছরের এন্ডিংটা দরকার ছিল। একটু খেয়াল করে দেখ, ফার্স্ট কোয়ার্টার এন্ডিং মানে কি? একদম জানুয়ারির 1 তারিখ। তো জানুয়ারি 1 তারিখ মানে কি? গত বছরের 31 তারিখে, অর্থাৎ লাস্ট কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, গত বছর ফোর্থ কোয়ার্টারে সেটা লাগবে। তো সেটা যাতে দেওয়া নেই, এই জন্য আমাদের শুরুতে এটা দেওয়াই আছে যে ফার্স্ট কোয়ার্টারের বিগিনিং কত। এই হলো আমাদের 11,150 ফার্স্ট কোয়ার্টার। সেকেন্ড কোয়ার্টারে 12,300 ইউনিট, থার্ড কোয়ার্টারে 13,850। এভাবে সারা বছরে 50,200 ইউনিট প্রোডাকশন করতে হবে। আশা করি আমরা প্রোডাকশন বাজেটও পেলাম, সেলস বাজেটও শিখলাম। সেলস বাজেট ইউনিটও দেখলাম, ইউনিটে দেওয়া ছিল, শুধু পার ইউনিট সেলস প্রাইস দিয়ে গুণ দিয়ে করলাম। ঠিক এখানে আমাদের প্রোডাকশন কস্ট যদি পার ইউনিট দেওয়া থাকতো, তাহলে এটা দিয়ে গুণ দিলে আমরা সেখানে একটা বাজেট পেতাম। সেই বাজেটটার নাম কি? এটাকে যদি পার ইউনিট প্রোডাকশন কস্ট দিয়ে গুণ দেয়, তাহলে সেটার নাম কি বাজেট হয়ে যাবে? সেলস বাজেট। প্রোডাকশন ইউনিট দেওয়া আছে, এক এক ইউনিটে 11,150 ইউনিট প্রোডাকশন করতে হবে প্রথম 3 মাসে। এক এক ইউনিটের জন্য প্রোডাকশন কস্ট লাগবে $12। এটা গুণ দিলে নাকি সেলস বাজেট হয়। চিন্তা করছেন? আপনি বলতেছেন 11,150 ইউনিট প্রোডাকশন করতে হবে, এক এক ইউনিটের জন্য বাজেট করতেছেন প্রোডাকশন কস্ট হচ্ছে $12। প্রোডাকশন কস্ট বাজেট কি হবে সেটার নাম? প্রোডাকশন কস্ট বাজেট। এটা যদি ডাইরেক্ট ম্যাটেরিয়ালস হয়, যে এক এক ইউনিটের জন্য আপনার স্ট্যান্ডার্ড হচ্ছে, এক এক ইউনিটের জন্য স্ট্যান্ডার্ড হচ্ছে $12 র মেটেরিয়ালস, জি স্যার। $12 ডাইরেক্ট মেটেরিয়ালস, তাহলে সেটার কি বাজেট হবে? প্রোডাকশন কস্ট বাজেট। মুখস্থ ভাবে ভুলে যায়। আমি বলতেছি যে এক এক ইউনিটের জন্য র মেটেরিয়ালস লাগবে $12, ডাইরেক্ট মেটেরিয়ালস লাগবে $12। এক্সপেন্স বাজেট এক এক ইউনিট 11,150টা টেবিল বানাবেন, এক একটা টেবিলের জন্য $12 কাঠ লাগবে।
রেকর্ডিং এর জন্য চুপ করে থাকবে। কিছুক্ষণ আগেই বললাম, বলে দিচ্ছি যে এত টাকা র মেটেরিয়ালস থাকবে, তাহলে র মেটেরিয়ালস বাজেট। মাস্টার বাজেটের মধ্যে কয়েকবার বলছি যে র মেটেরিয়ালস বাজেটের কথা। জি স্যার, বলা ছাড়া তো উপায় নেই, এখানে তো প্রমাণ আছে। এরপর আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে ক্যাশ বাজেট। আজকে শেষের দিন আর বকাবকি না করি। তো ক্যাশ বাজেটে আমরা কি দেখবো, ক্যাশ বাজেটে আসলে কি আমরা করি, ক্যাশ বাজেটে করি যে একটা অ্যাকাউন্টিং পিরিয়ডে, নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ডে ফিউচারে কত টাকার ক্যাশ আমার কালেকশন হবে, কত টাকার ক্যাশ ডিসবার্সমেন্ট হবে, কত টাকার ক্যাশ থেকে যাবে, অথবা কত টাকার ক্যাশে ঘাটতি হবে। আবার বলি বিষয়টা, সবাই আবার বলি। আমরা আগেই বলছি যে কত টাকার ক্যাশ আমার আগের থেকে আসে, কত টাকার ক্যাশ আমার ওই অ্যাকাউন্টিং পিরিয়ডে আমি কালেকশন করব। ধরেন 2019 সালের আমি ক্যাশ বাজেট করতেছি, একটু খেয়াল করে দেবেন। তো আমরা বলছি যে 2019 সালের শুরুতে একদম জানুয়ারি 1 তারিখে কত টাকার ক্যাশ আমার আগে থেকে আসে, বিগিনিং ক্যাশ। 2019 সালে আমি কত টাকার ক্যাশ কালেকশন করছি, কিছুক্ষণ আগে আমরা দেখলাম না 8,55,000, মনে পড়ে? জি স্যার। আচ্ছা, ওরকম কত টাকার ক্যাশ আমার কালেকশন হবে একটু খেয়াল করেন। 2019 সালে আমি কত টাকার ক্যাশ কালেকশন করলাম, কালেকশন করতে পারবো, এক্সপেক্টেড, আমরা বলছি এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। তো আগে থেকে বিগিনিং ক্যাশ কত ছিল, কত টাকার ক্যাশ আমি 2019 সালে কালেকশন করলাম, এই টোটাল মিলে কি হবে আমার, এই হচ্ছে আমার ক্যাশ অ্যাভেলেবেল। এই ক্যাশ কি হয়, অ্যাভেলেবল। আমার কাছে অ্যাভেলেবেল হবে, আগে থেকে ছিল এবং পরে আরো কালেক্ট করলাম, তাহলে কি হয়, ক্যাশ অ্যাভেলেবেল। এর মধ্যে থেকে আমি ক্যাশ পেমেন্ট দেব, এখান থেকে কি দেব, ক্যাশ পেমেন্ট করব বা ক্যাশ ডিসবার্স করব, ঠিক আছে? আচ্ছা, আমার যা অ্যাভেলেবেল তার থেকে যদি কম ডিসবার্স করি, কম পে করি, তাহলে আমার কি হবে, এক্সেস থেকে যাবে। এটা কি হবে, এক্সেস বা সারপ্লাস থেকে যাবে। এতটুকু তো বোঝা যায়, জি স্যার। এক্সেস থেকে যাবে বা সারপ্লাস থেকে যাবে। কিন্তু এটা যদি বেশি হয়, বেশি করতে হয়, আমার কাছে যা ক্যাশ অ্যাভেলেবেল তার থেকে বেশি আমাকে পে করতে হবে, তাহলে কি হবে, কারো কাছ থেকে ধার নিতে হবে। তাহলে এটা ডেফিসিট হবে, নিতে হবে। সারপ্লাস না হয় এটা কি হবে, ডেফিসিয়েন্সি হবে। নাম ডেফিসিয়েন্সি হবে, তারপরে ধার করতে হবে। যে একজন বলছেন থ্যাংক ইউ, ওটা তো পরের কাজ। তাহলে আমরা দেখলাম হয় সারপ্লাস থাকবে অথবা ডেফিসিট থাকবে, হয় এক্সেস থাকবে অথবা শর্টেজ থাকবে, বোঝা যায়? জি স্যার। যদি এক্সেস থাকে তাহলে আমরা ইনভেস্ট করি, এক্সেস থাকলে আমরা সেটাকে কি বলি, ইনভেস্ট করব। শর্ট টার্মের জন্য আমরা মার্কেটেবল সিকিউরিটিতে ইনভেস্ট করি। কোথায় ইনভেস্ট করি, মার্কেটেবল সিকিউরিটিতে, যদি ক্যাশ থেকে যায় শর্ট টার্মের জন্য। আর যদি ঘাটতি হয় তাহলে আমরা ফাইন্যান্স করি, লোন নেই, বড় করি, বোঝা যায় কথা? এই সম্পর্কে আমরা যে শিডিউলটা করব, এই সম্পর্কে আমরা যে স্টেটমেন্ট করব, আগে থেকে যে প্ল্যান করব, সেটাকে আমরা কি নাম দিচ্ছি, ক্যাশ বাজেট। ক্যাশ বাজেট। আশা করি বুঝতে পেরেছি আমরা। তো আগে প্রবলেমটা একটু পড়ি। বলা আছে গার্ডেন ডিপো ইজ আ রিটেইলার that is preparing its budget for the upcoming fiscal year. Management has prepared the following summary of its budgeted cash flow. আমরা জানি ক্যাশ ফ্লো ইনফ্লো হতে পারে, ক্যাশ আউটফ্লো হতে পারে। কি হতে পারে, ইনফ্লো হতে পারে, ক্যাশ আউটফ্লো হতে পারে। সেটা অপারেটিং অ্যাক্টিভিটি থেকে হতে পারে, ফাইন্যান্সিং অ্যাক্টিভিটি থেকে হতে পারে, অথবা ইনভেস্টিং অ্যাক্টিভিটি থেকে হতে পারে। আপনারা যারা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করছেন তারা বুঝবেন, আমাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যাকাউন্টিং এ, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ পড়ানো হয়, বা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ অনেক জায়গায় পড়ানো হয়। তো আমাদের এখানে এই ক্যাশের ফ্লো দেওয়া আছে, আমরা কিছুক্ষণ আগে দেখলাম। তো সেই ফ্লোর মধ্যে ইনফ্লো যেটা, সেটাকে আমরা বলি রিসিট। ইনফ্লো যেটা, সেটাকে কি বলি, রিসিট, সেটা দেওয়া আছে। আর যেটা আউটফ্লো, সেটাকে আমরা বলছি ক্যাশ ডিসবার্সমেন্ট, সেটাও দেওয়া আছে, ঠিক আছে? ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো, এই দুটা তফাৎ করলে যেটা হয় সেটাকে বলা হয় এনসিএফ, ফাইন্যান্সের ভাষায়। আপনাদের এখানে লাগে না। নেট ক্যাশ ফ্লো, যারা ফাইন্যান্সে মেজার করছেন তারা জানেন।
বা যারা করবেন, এটা থেকে এটা বাদ দিলে যেটা হয় সেটা আমরা কি বলি, নেট ক্যাশ ফ্লো। কি নাম দেয় সেটারে? নেট ক্যাশ তো ফ্লো। এরপরে কি দেওয়া আছে দেখেন, the company's beginning cash balance for the upcoming fiscal year will be $20,000. একটু খেয়াল করেন, এগুলো আমাদের কাজে লাগে অঙ্ক করার সময়, মনে আছে আপনাদের? বিগিনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে, ওই যে বললাম আমার শুরুতে কত ক্যাশ ডলার ছিল, কত ডলার ক্যাশ ছিল, কত ডলার ক্যাশ কালেক্ট করবো। তার মানে বিগিনিং এই 20,000 এর সাথে 1,80,000 কি হবে? যোগ হবে। যোগ হবে, আলহামদুলিল্লাহ। এই তো এরপর বলছে the company requires a minimum cash balance of $10,000 and may borrow any amount needed from a local bank at a quarterly interest rate of 3%. বলা আছে প্রত্যেক কোয়ার্টারে এই কোম্পানির কমপক্ষে $10,000 ক্যাশ রাখতেই হবে। এই 10,000 কে আমরা আমাদের ফাইন্যান্সের ভাষায় বলি ওয়ার্কিং ক্যাপিটাল। কি ক্যাপিটাল বলি? ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল 10,000, কারণ সেটা হতে পারে রেন্ট, হতে পারে পেমেন্ট অফ ওয়েজেস, আমরা জানি না, পেটি ক্যাশ আমরা জানি 10,000, কমপক্ষে $10,000 ক্যাশ রাখতেই হবে প্রত্যেক কোয়ার্টারে। বোঝা গেল কথা? যদি ঘাটতি হয় তাহলে লোকাল কোনো ব্যাংক থেকে ফাইন্যান্স করতে পারবে, বড় করতে পারবে, সেখানে ইন্টারেস্ট রেট দিবে পার কোয়ার্টারে কত? 3%. 3%. The company may borrow any amount at the beginning of any quarter. যে কোনো কোয়ার্টারের শুরুতেই বড় করতে পারে, যে কোয়ার্টার দরকার। And may repay its loan or any part of its loan. এবং এই লোনের আংশিক বা পুরোটাই পরিশোধ করে দিতে পারে at the end of any quarter. যে কোনো কোয়ার্টারের শেষেই, যে কোনো কোয়ার্টারের শুরুতে লোন নিতে পারে, আবার সেটা রিপে করে দিতে পারে যে কোনো কোয়ার্টারের শেষে। কোয়ার্টার শুরু হয় 3 মাসে কোয়ার্টার, তো তার মানে 3 মাসের শুরুতে নিবে, 3 মাসের শেষে গিয়ে দিয়ে দিবে, যে কোনো কোয়ার্টারে বলা আছে। সেটা 3 মাস পরে দিতে পারে, 6 মাস পরে দিতে পারে, 9 মাস পরে দিতে পারে। Interest payments are due on any principal at the time it is repaid. বলা যায় ইন্টারেস্ট পেমেন্টসটা ডিউ হবে যে কোনো প্রিন্সিপালে যখন আমরা রিপে করব, যে কোয়ার্টারের শেষে রিপে করব, তখন যত প্রিন্সিপাল আমাদের ডিউ হবে তার উপরে। এরপর বলছে for simplicity assume that interest is not compounded. এখানে আপনাকে একটা সিম্পলিসিটির জন্য বলেছে ইন্টারেস্টটা কম্পাউন্ডেড হবে না। মানে ইন্টারেস্টটা কম্পাউন্ডেড হওয়া মানে কি, ইন্টারেস্টটা প্রিন্সিপাল অ্যামাউন্টের সাথে যোগ হয়, আপনারা জানেন এটা। বলছে না সেটা হবে না, তার মানে শুরুতে ওটাই থাকবে। আপনার কাছে কি বলা হচ্ছে, প্রিপেয়ার দ্য কোম্পানিজ ক্যাশ বাজেট ফর দ্য আপকামিং ফিসক্যাল ইয়ার। আপনাকে এই যে আপকামিং ফিসক্যাল ইয়ার অর্থাৎ 4 কোয়ার্টারের এবং টোটাল মানে ইয়ারের ক্যাশ বাজেট করতে বলছি। তো ক্যাশ বাজেটে আমরা কি বলছি, যে আমার শুরুতে কত টাকার ক্যাশ আছে, কত টাকার ক্যাশ কালেকশন করলাম, কত টাকার ক্যাশ দিয়ে দিলাম, কত টাকা ঘাটতি থাকলো বা বাড়তি থাকলো ইনভেস্ট করব কি ফাইন্যান্স করব, মনে আছে না? না বলা বন্ধ করে দিলাম স্টুডেন্ট। জি স্যার। তো সবাই একটু খেয়াল করেন, আমাদের শুরুতেই বিগিনিং ক্যাশ ব্যালেন্স ছিল। আমি কিন্তু কিছুক্ষণ আগে ফর্মুলাটা দেখিয়েছি যে কি করব, মুখেও বারবার বলতেছি। এবং আমরা এটাও বলেছিলাম যে আমাদের যখনই যে বাজেট করব সেটা করার সময় অবশ্যই কোম্পানির নাম লিখতে হবে। জি স্যার। এবং যে বাজেটটা করব সেটাও নাম লিখতে হবে। আরো ভালো হয় যদি লিখে নেন এরকম যে ফর দা, ওখানে লেখা আছে না ফর দা আপকামিং ফিসক্যাল ইয়ার, এখানে যদি লেখেন ফর দা 4th কোয়ার্টার্স সেটাও হয়। এনিওয়ে অ্যাট লিস্ট এইটুকু লিখবেন। তো আমরা বলছি শুরুতে আমার ক্যাশ কত ছিল প্রত্যেক কোয়ার্টারের শুরুতে, তো আমাদের একদম ফার্স্ট কোয়ার্টারের শুরুতে ছিল $20,000। এটা না থাকলে আমরা অঙ্ক করতে পারবো না, আপনাদের মনে আছে ইনভেন্টরির মতো। তো বিগিনিং ক্যাশ ব্যালেন্স দেওয়া আছে $20,000। জি স্যার। আচ্ছা, এরপর আমরা ফার্স্ট কোয়ার্টারে কালেকশন করছি কত? 1,80,000। 1,80,000। আমার টোটাল ক্যাশ কত হলো অ্যাভেলেবেল? 2 লাখ। 2 লাখ ক্যাশ অ্যাভেলেবেল হবে। আমরা বলছি এখান থেকে আমাদের পে করতে হবে কত? 2,60,000। 2,60,000। আমার ঘাটতি থাকবে কত? 60,000। 60,000। আমরা কথাটা কিভাবে লিখছি? এক্সেস ব্র্যাকেটের মধ্যে লিখছি ডিফিসিয়েন্সি। আমরা এর আগে শিখেছিলাম প্রফিট এবং লস লেখাছিলাম, মনে থাকবার কথা আপনাদের। জি স্যার। এটা ব্র্যাকেটে মানে সেটা ডিফিসিয়েন্সি, ডিভিশনসি। ঠিক আছে?
জি স্যার। আচ্ছা, তো আপনাদের মনে থাকবার কথা, এখানে আমাদের এই অঙ্কে বলা ছিল যে প্রত্যেক মাসের শেষে, এটা খেয়াল করে দেন, শুরুতে ছিল 20,000, শুরুতে থাকবে 20,000, কালেকশন করতে পারবেন 1,80,000, তথা টোটাল ক্যাশ অ্যাভেলেবেল হবে 2 লাখ। এর মধ্যে থেকে 2,60,000 পে করতে হবে, ডিসবার্স করতে হবে, $60,000 ঘাটতি হবে। বলা হচ্ছে এই $60,000 যেটা, সেটা তো আপনার শেষে থেকে গেল, এরকমই তো বুঝলাম। তো বলা হচ্ছে না, প্রত্যেক কোয়ার্টার শেষে কমপক্ষে $10 রাখতে হবে, $10,000 রাখতে হবে। মনে আছে কিনা আপনাদের? জি স্যার। তো প্রত্যেক কোয়ার্টার শেষে যদি আমরা ফার্স্ট কোয়ার্টার কথা চিন্তা করেন, ফার্স্ট কোয়ার্টারে আপনার আছে 60,000 ঘাটতি, $60,000 ঘাটতি, 10,000 যদি কমপক্ষে রাখতেই হয়, তাহলে আপনাকে লোন করতে হবে কত, ফাইন্যান্স করতে হবে কত? 70,000। 70,000। আবার বলি, এমনিতে 60,000 ঘাটতি, আরো কমপক্ষে $10,000 ব্যালেন্স রাখতেই হবে। ঠিক আছে? তো আমাকে তাহলে আসলে ফাইন্যান্স করতে হবে কত? 70,000 70,000। আদারওয়াইজ আমি এই ঘাটতি পূরণ করতে পারবো না। এবং 10,000 আমি কিন্তু এই যেটা 10,000 কমপক্ষে বিজনেসে রাখার জন্য বলা হয়েছে, সেটা কিন্তু রাখতে পারবো। তো আমরা কিন্তু ফার্স্ট কোয়ার্টারে শুরুতে কিন্তু $70,000 ফাইন্যান্স করে নিলাম। কি করছে এটা? বড় করছে। বড় করেছি ফার্স্ট কোয়ার্টারের শুরুতে। কখন করলাম এটা? ফার্স্ট কোয়ার্টারের শুরুতে। শুরুতে। তো ফার্স্ট কোয়ার্টার সম্পর্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আশা করি নেই। না স্যার। ঠিক আছে? জি স্যার। সেকেন্ড কোয়ার্টারে একটু আসেন। আমরা জানি যেটা ফার্স্ট কোয়ার্টারের এন্ডিং, সেটাই সেকেন্ড কোয়ার্টারের বিগিনিং। বিগিনিং। তাহলে ফার্স্ট কোয়ার্টারের এন্ডিং কত? 10,000। $10,000। তাহলে সেকেন্ড কোয়ার্টারে সে 10,000। সেকেন্ড কোয়ার্টারে আমরা কালেকশন করছি কত? 3,30,000। $3,30,000। তাহলে যোগ করলে কত হবে? 3,40,000। এই হচ্ছে আমার ক্যাশ অ্যাভেলেবেল। তো সেকেন্ড কোয়ার্টারে আমরা ক্যাশ পে করছি কত? 2,30,000। 2,30,000। তাহলে এখানে আমার 3,40,000 ক্যাশ অ্যাভেলেবেল হবে। সেখান থেকে 2,30,000 যদি দিই, তাহলে আমার হাতে থাকবে কত? 1,10,000। তো 1,10,000 এর মধ্যে বলা হচ্ছে যখন আমার টাকা হয়ে যাবে, তখন আমি লোন, ইন্টারেস্ট সব পে করে দেবো। পে করবো কত? ওই কোয়ার্টারের শেষে। পে করবো কখন? ওই কোয়ার্টারের শেষে। তাহলে আমাকে যে এই যে রিপে করতে হবে, কি কি রিপে করতে হবে? এই 70,000 হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, আর 70,000 এর উপরে 3%। কত পার্সেন্ট? 3% পার কোয়ার্টার। আমি কয় কোয়ার্টার ইউজ করলাম এই লোনটা? 70,000 এক কোয়ার্টার। এই এক কোয়ার্টার হবে। কেন পে করতেছি কখন? তো দ্বিতীয় কোয়ার্টার। দুই কোয়ার্টার। ফার্স্ট কোয়ার্টারে ইউজ করছি, সেকেন্ড কোয়ার্টারের শেষে গিয়ে পে করতেছি। তার মানে কয় কোয়ার্টার ইউজ করছি? দুই কোয়ার্টার। 2 কোয়ার্টার। তার মানে এই যে 70,000 এর 3%, তাকে আবার 2 দিয়ে গুণ দিলে কত হবে? 2,200। বোঝা যায়? জি জি স্যার। স্যার। তার মানে সেকেন্ড কোয়ার্টার এই $74,200 আমার দেওয়ার মতো ক্যাপাসিটি আছে। কারণ আমার ছিল কত? 1,10,000। 1,10,000। তাহলে থাকলো কত আর? 35,800। 35,800, যেটা সেকেন্ড কোয়ার্টারের শেষে 35,800, সেটা থার্ড কোয়ার্টারের কি? বিগিনিং। বিগিনিং। তো অঙ্ক তো শেষ। ঠিক একইভাবে যোগ হয়ে গেল। থার্ড কোয়ার্টারে কোনো ভেজাল নেই, ফোর্থ কোয়ার্টারে কোনো ভেজাল নেই। শুধু আমাদের কোনটা মনে রাখতে হবে? শুধু মনে রাখতে হবে যে এই যে ফোর্থ কোয়ার্টারে যেটা এন্ডিং, সেটা সারা বছরেরই এন্ডিং। ঠিক আছে? ফার্স্ট কোয়ার্টারে যেটা বিগিনিং, সেটা সারা বছরেরই বিগিনিং। প্রত্যেক অঙ্কেই কিন্তু এই কথাটা বললাম। সারা বছরের শুরু মানে কি? বছরের শুরু মানে জানুয়ারি 1 মানে কি? ফার্স্ট কোয়ার্টারের শুরু। বছরের শেষ মানে কি? লাস্ট কোয়ার্টারের শেষে, মানে 31শে ডিসেম্বর যেটা, সেটাই বসাইছি। আর এখানে এইভাবে খালি এই হরাইজন্টালি আমরা এই ফিগার গুলো বসাইছি। ঠিক আছে? জি স্যার। তো এই গেল আমাদের, আমরা বলছি যে আমাদের মাস্টার বাজেটিং এর আমরা ডিফারেন্ট টাইপস অফ বাজেট, পার্টিকুলারলি সেলস বাজেট, প্রোডাকশন বাজেট এবং ক্যাশ বাজেট এর আলোচনা। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনারা আমাকে জিজ্ঞাসা করতে পারেন। তো আজকের আলোচনা ফর্মালি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।
ওয়ালাইকুম আসসালাম।